সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, দেবে ভবিষ্যতের পথ নির্দেশিকা। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। এবার শিশু ও সিএনজি চালক হত্যার মামলা। পলক, টুকু ও সৈকত 10 দিনের রিমান্ডে। হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি বিএনপির। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ আজ। আসতে পারেন আরও 5 জন। জনগণের চাওয়ার উপর নির্ভর করবে মেয়াদ। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে যে সহিংসতা ও হত্যার ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে তথ্য বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তদন্তে যে দল আসছে তার নেতৃত্বে থাকছে জাতিসংঘ বলেও জানানো হয় বিবৃতিতে। সংস্থার মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপের সময় এই পদক্ষেপের কথা জানান। স্বাধীনতার পরই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। সপ্তাহের শুরুতে তথ্য অনুসন্ধান দলটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। শুরু হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত কাজ। নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। তাকে 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদীর বাবার অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। হামলায় অংশ নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এতে প্রাণ হারায় শিশুসহ অসংখ্য ছাত্র জনতা। আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। উপপরিচালক আতাউর রহমান তদন্তে নেতৃত্ব দেবেন বলে জানান আবেদনকারীর আইনজীবী কাজী MS তামিম। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। যেহেতু এই ঘটনাটা সারা দেশব্যাপী এবং একটা বড় ধরনের ম্যাসাকার এবং সারা দেশেই ওনাদের তদন্ত করতে হবে, এই জন্য কিছুটা সময় লাগবে। তবে ওনারা বলেছেন যে ওনারা টাইম টু টাইম এটার আপডেট জানাবেন জাতিকে, যে কতটুকু তদন্ত হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে। তদন্তের জন্য ঘটনার সময় পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনার কথা জানিয়ে আইনজীবী বলেন, অপরাধ প্রমাণ হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের, সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। তদন্ত কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে দেয়া হবে অগ্রগতি প্রতিবেদন। একই দিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদীর বাবার অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটিতেও শেখ হাসিনা সহ 9 জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
স্বৈরাচার শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু ইমনের মামা এবং শেরেবাংলা নগর থানার সামনে নিহত সিএনজি চালক শাহাবুদ্দিনের পিতা বৃহস্পতিবার এই 2টি মামলা করেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এক অভিভাবক। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা ও গুম খুনের অভিযোগে মামলা করছেন ভুক্তভোগীরা। আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হয় শিশু জোবায়েদ হোসেন ইমন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ সহ 16 জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন শিশু ইমনের বাবা আবদুল্লাহ আবু সাইদ। শেরেবাংলা নগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, আলী আরাফাত সহ 11 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে। এ মামলাটি করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, ট্রেন চলাচলের সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো কমলাপুর রেল স্টেশনে রয়েছেন। আজকে সকালে কোন কোন রুটের ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা যেমনটি জেনে থাকবেন যে দীর্ঘ 27 দিন পর কিন্তু আন্তনগর ট্রেন গতকাল থেকে চালু হয়েছে এবং গতকাল আমরা যেরকম একটি ফাঁকা কমলাপুর দেখতে পেয়েছিলাম, আজকে তার ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন এখানে এসে। গতকাল কিছু কিছু রুটে আন্তনগর ট্রেন চলাচল বন্ধ ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, তবে আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সকল রুটেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে গেছেন এবং এখানে যারা যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। তবে কিছু কিছু অভিযোগ তারা করছেন, যেমনটি আমরা দেখতে পেয়েছি যে একটি হচ্ছে বগি নাম্বার, যে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পূর্বেও বগি নাম্বারটি ছিল না, এর কারণে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং তারা বলছে যে ট্রেনের যে পরিবেশ, সেই পরিবেশটা একটু আরও পরিষ্কার করা উচিত যাত্রী সেবা নিশ্চিত করার জন্য। এই মুহূর্তে আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আমি রংপুরে যাব। আজকে ট্রেনে একটু আমাদের ভোগান্তি বেশি হয়েছে। আজকে বগিগুলোতে নাম্বার ছিল না, ট্রেনের ভিতরে অনেক আবর্জনা দেখা যাচ্ছে, সেই তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি, হয়তোবা যাতায়াত করতে একটু ভ্রমণ করতে কষ্টই হইতে পারে আমাদের। তাও ভালো লাগে কাজ করতেছে। দীর্ঘ 15-20 দিন পর ট্রেন চালু হয়েছে, আশা করি যাত্রী আমাদের ভ্রমণটা ভালো হবে, এইটুকুই। যে আপনি কোথায় যাবেন? আমি নাটোর যাব। অনেকদিন তো ট্রেন চলাচল বন্ধ ছিল, কিরকম ভোগান্তি হয়েছে, এখন কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো লাগতেছে। যে আপনারা কিন্তু শুনছিলেন যে যাত্রীরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা ট্রেনে কিন্তু উঠেছেন। তবে তাদের মুখ থেকে যেটি আসলে সমস্যার কথা শুনলাম যে ট্রেনের বগি নাম্বার আমি ইতিপূর্বে সেটিও বলেছি। এবং গতকালকে আমরা রেলওয়ে যে ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছিলেন যে 4টি রুটে আন্তনগর ট্রেন চলাচল বন্ধ ছিল গতকাল। সেই ট্রেনগুলো কিন্তু আজকে আবার সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলাচল শুরু করেছে। তো এই ছিল আসলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ সাফওয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে দীর্ঘ 27 দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এদিকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার গভীর রাতে ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এ সময় তাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। অন্যদিকে আরেক বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
কিয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানান। নবগঠিত অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বাড়ছে। শুক্রবার শপথ নিতে পারেন নতুন কয়েকজন উপদেষ্টা। বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে জানায় আরও 5 জন নতুন উপদেষ্টা শুক্রবার শপথ নেবেন। এজন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি। নতুন 4 উপদেষ্টার সম্ভাব্য নাম ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও ফজল কবির খান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে রাখা হয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, জনপ্রশাসন সহ 24টি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা ধারণা করছে এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন উপদেষ্টাদের মাঝে ভাগ করে দেয়া হবে মন্ত্রণালয়গুলো। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। শাহাদাত নিশাদের রিপোর্ট। গেল 19 জুলাই পুলিশের গুলিতে রিকশা চালক কামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী পল্টন থানায় মামলা করেন। হত্যার ইন্ধনদাতা হিসেবে বুধবার খিলক্ষেত নিকুঞ্জ থেকে গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার শুনানির জন্য বিকেলে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, রাখা হয় আদালতের গারদে। এদিকে শুনানিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে তোলার পর তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাদী বিবাদীর যুক্তিতর্ক শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে নির্বিচারে চালানো গণহত্যায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের সরাসরি সম্পৃক্ততার কথা আদালতকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এই আইনজীবী। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় তাদের ফিরিয়ে দেওয়া হয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এদিকে আইনজীবী তানভীর আহমেদের রিটের প্রেক্ষিতে ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন একই আদালত। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত 4 দফা দাবিতে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে এসব কথা বলেন আন্দোলনের সমন্বয়করা। বিশৃঙ্খলা চেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের
দাবি জানান তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে হাসিনাকে বিচারের মুখোমুখি করার। বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে বসে মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছেন শেখ হাসিনা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নিবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। সমন্বয়করা বলেন, জুলাইয়ের গণহত্যা ভুলবে না এদেশের মানুষ। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুলের অভিযোগ, নির্যাতনের ধোঁয়া তুলে হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের সহযোগিতায় দেশে ঢুকতে চাইছে স্বৈরাচারী হাসিনা। সাইফুর রিপনের রিপোর্ট। ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অপরাধে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, ৭২ থেকে ৭৫-এ আওয়ামী লীগের পতন থেকেও শিক্ষা নেয়নি শেখ হাসিনা। গণহত্যাকারী আর কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্য ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিল, সেই আইনে করে তাকে রাখা উচিত। বন্ধুরা, আওয়ামী লীগ হল গণশত্রু। গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। দলের নীতি নির্ধারকরা বলেন, এখনো ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নস্যাৎ করার। দাবি করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করে চলছে বাংলাদেশকে নস্যাৎ করার জন্য, কিন্তু বাংলাদেশকে জানে না শেখ হাসিনা। এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15 বছরে বিএনপির অন্তত 800 নেতাকর্মীকে গ্রেপ্তার করে গুম করেছে আওয়ামী লীগ সরকার। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে। মানুষের উপরে মানুষের হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। দেশের মানুষ শেখ হাসিনার চেহারা দেখতে চায় না দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে ঢুকতে হিন্দু সম্প্রদায়কে ঢাল বানাতে চাইছে শেখ হাসিনা। এখন নতুন একটা ধোঁয়া করেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। আবার যদি ওই
ভারতের সাহায্যে যদি ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অধিকাংশ সবজির দাম কমলেও কাঁচামরিচের দাম বেশ চড়া। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম ও মেহেদি নূর পরশ। আমরা প্রথমেই চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলিম। বাজার দর কেমন দেখছেন আজকে, কি তথ্য রয়েছে জানাবেন? সবজির বাজারে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। তো গত এক সপ্তাহে প্রকার ভেদে অনেক সবজিতে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তো গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক আছেন তিনি এবং ছাত্র জনতা বাজার মনিটরিং এর কাজ করছে এবং তারপর থেকে কিন্তু এই সবজির বাজারটা কমতে শুরু করেছে। তো অপরদিকে যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচের দামটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। গত সপ্তাহে ছিল 120 টাকা কেজি, কিন্তু আজ কিন্তু বিক্রি হচ্ছে কেজিতে 400 টাকা কেজি, যা অস্বাভাবিক দাম বলে ক্রেতারা জানিয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাজার মনিটরিং এর যে তারা দায়িত্বে আছেন, তারা নিয়মিত বাজার মনিটরিং করে এই বাজার নিয়ন্ত্রণের যে তারা চেষ্টা করছেন। তো সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে এভাবে যদি বাজার মনিটরিংটা জোরদার করা হয় তাহলে বাজার অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো আজ বেগুন যেমন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, লাউ চোখ 40 টাকা পিস, করলা 80 টাকা কেজি। তো সব মিলিয়ে বলা যায় যে সবজির বাজারে অনেকটা স্বস্তি ফিরে আসতেছে। আমাদের এখানে আজ বাজার মনিটরিং এ উপস্থিত আছে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল। আমরা তার কাছে জানবো যে আসলে বাজার নিয়ন্ত্রণে আসলে তাদের পদক্ষেপটা কি। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণে আপনারা, আমরা দেখছি গতকাল দেখছি যে ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনি বাজার মনিটরিং করছেন, আপনার বাজার মনিটরিং আসলে কতটুকু সফলতা পাচ্ছেন? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে কিন্তু আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। মানিকগঞ্জে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে, এছাড়াও ক্যাব এবং বাজার কর্মকর্তারা সাথে নিয়ে আমরা প্রতিদিনই নিত্যপণ্যের যে বাজার রয়েছে আমরা সেটা মনিটর করছি। এখানে মূলত আমরা দুটা জিনিস দেখছি যে সাপ্লাই চেইনটা ঠিক আছে কিনা, মানে সরবরাহে কোনো ঘাটতি যে লোকাল বাজারগুলো রয়েছে সেখানে পড়ছে কিনা, আর একটা হচ্ছে যে পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতারা কি দামে কিনে আনছেন এবং সেখানে অতিরিক্ত মুনাফা করছেন কিনা, এই বিষয়গুলো আমরা এখানে মূলত যে মনিটর করছি এবং আমাদের মনিটরিংটা অব্যাহত। যেমনটি শুনছিলেন যে ভোক্তা অধিকার থেকে নিয়মিত বাজার মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করছে এবং কোনো ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করে কোনো দ্রব্যের দাম বাড়াতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়ি, আমাদের সহকর্মী আছেন পরশের কাছে। পরশ, আলিম, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নিত্য প্রয়োজনীয় যে বাজার দর একটা স্থিতিশীল রয়েছে। আন্দোলনের পর থেকে শাকসবজির দাম কিছুটা কমলো, যে নিত্য প্রয়োজনীয় আরো যেসব পণ্য রয়েছে এগুলো কিন্তু অনেকটা আগের মতো দাম রয়েছে। তা আমি সকাল থেকে বিভিন্ন বাজার করেছি, বাজারগুলো যেটা দেখেছি যে নিত্য প্রয়োজন যেসব পণ্য রয়েছে এসব পণ্য কিন্তু আগের মতোই তারা বিক্রি করছেন বিক্রেতারা। তো আমি যদি দামের কথা বলি, এখানে যে আদা রয়েছে, আদা কিন্তু 280 টাকা থেকে কমে 250 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ আগের দামে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি। এছাড়া রসুন 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শুকনা মরিচ 300 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আমি সবজির দামের কথা যদি বলি, সবজি এ বাজার যে কাঁচা মরিচ কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে, 280 থেকে 300 টাকা কেজি। এছাড়া বেগুন 40 টাকা কেজি, পটল 60 টাকা কেজি। এছাড়া যেসব সবজি রয়েছে এসব সবজি আগের থেকে কিছুটা কমেছে বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তো আমি যদি এই মুরগির কথা বলি, মুরগি লেয়ার মুরগি এবং যে
ফার্মের মুরগি, এই দু জাতের মুরগি কিন্তু অনেকটা কমেছে। তো এই মাংসের দাম, এই গরুর মাংসের দাম আগের মতো রয়েছে, 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া এই যে এই বাজারে একটি বড় একটা মাছের বাজার রয়েছে। এই মাছের বাজারে এখন যেহেতু বিভিন্ন দেশীয় মাছের দেখেছি, এই দেশীয় মাছ অনেকটা 800 থেকে প্রায় 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, রুই কাতল যেগুলো রয়েছে এগুলো কেজি অনুযায়ী 300 থেকে 350 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই বিষয়ে আমার কথা হচ্ছে ভোক্তা অধিদপ্তরের সাথে। ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং কোনো প্রকার সিন্ডিকেট যে তৈরি করতে পারেন সেদিকে তারা খেয়াল রাখছেন। নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী। ধন্যবাদ মেহেদী এবং আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ও মানিকগঞ্জের বাজার দরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার কর অঞ্চল 15 থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম ছাড়াও তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম, ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসেব তলব করেছে রাজস্ব বোর্ড। পাশাপাশি তাদের পিতা মাতা, স্ত্রী, ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। শিল্প গ্রুপটির বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে অন্যতম সুবিধাভোগী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। চায়ের দোকানের সাধারণ কর্মচারী থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্ষমতার কাছাকাছি থাকায় শত কোটি টাকার মালিক, মানিকগঞ্জে পরিবহন খাত থেকে চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। এলাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। আব্দুল আলিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চায়ের দোকানের কর্মচারী ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ। 96 সালের দিকে যুক্ত হন রাজনীতিতে। শুরুতে বিএনপি করলেও পরে পদ পাল্টে যোগ দেন জাতীয় পার্টিতে। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মদদে আওয়ামী লীগে যোগ দেন তিনি। 2017 সালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। মানিকগঞ্জ বাস টার্মিনাল সহ মালিক সমিতি নিয়ন্ত্রণে নিয়ে নিজেকে সভাপতিও ঘোষণা করেন। সেই সঙ্গে জেলার বাস, মিনি বাস, মাইক্রোবাস, অটো টেম্পো অনার্স গ্রুপ দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেন জাহিদ। টেন্ডারবাজি, স্থানীয় এলাকায় জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। আমলেকের নেতা জাহিদ 90 টাকা করে চাঁদা নিত প্রতিদিন। এই গাড়িতে থেকে, ছোট গাড়িতে থেকে প্রতিদিন চাঁদা নিত 90 টাকা করে, আর 300 টাকা করে মান্তি নিত। আওয়ামী লীগের নেতা জাহিদ 1350 টাকা করে চাঁদা নিত। প্রতিদিন গাড়ি চলে আপনার মনে করেন যে 40টা 50টা। মানিকগঞ্জে 5 শতাধিক পরিবহন থেকে মাসে 50 লাখের বেশি টাকা চাঁদা নিতেন জাহিদ। নামে বেনামে গড়ে তোলেন সম্পদের পাহাড়। মানিকগঞ্জে 3টি বিলাসবহুল বাড়ির পাশাপাশি বাস স্ট্যান্ডে গড়ে তোলেন জাহিদ টাওয়ার। এছাড়াও সাভারে রয়েছে একটি বাড়ি। বিষয়টি নজরে এসেছে দুদকের। তদন্তের আশ্বাস দিয়েছেন এই পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। জাহিদের এই সম্পদের উৎস কি তা যাচাই দুদক, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপের আয়োজক থাকবে কিনা এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, নারীদের 20 ওভারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন আগামী বছর ওয়ানডে নারী বিশ্বকাপের দায়িত্ব ভারতের থাকায় টি-20 বিশ্বকাপ আয়োজনের ইচ্ছে নেই দেশটির। তামিমুর রহমানের রিপোর্ট।
নারী টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি মাত্র 2 মাস। বাংলাদেশ নাকি ভেন্যু পরিবর্তন হতে পারে টি-20 বিশ্বকাপের, সেই প্রশ্নের উত্তরের খোঁজে সবাই। এরই মধ্যে গণমাধ্যমে গুঞ্জন, আইসিসি থেকে নারী টি-20 বিশ্বকাপের আয়োজক হবার অনুরোধ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে। তবে সেই গুঞ্জনকে নাকচ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা জানিয়েছেন আইসিসি নয়, রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জয় শাহ জানিয়েছেন সামনে মৌসুমী বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, তাই পরপর 2টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না ভারত। শুধু নারী বিশ্বকাপ নয়, সেপ্টেম্বরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে বাংলাদেশ দলের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। 19 সেপ্টেম্বর কানপুর টেস্ট দিয়ে এই সফর শুরু হওয়ার কথা। জয় শাহ এই সিরিজ নিয়ে জানিয়েছেন নতুন সরকারের অধীনে ভারত সফরের আগে নিজেই যোগাযোগ করবেন বাংলাদেশের সাথে। এদিকে আগামী 3 অক্টোবর শুরু হয়ে 20 অক্টোবর পর্যন্ত টি-20 বিশ্বকাপ চলার কথা। বাংলাদেশ শেষ পর্যন্ত ইভেন্টটি আয়োজনে ব্যর্থ হলে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কাকে বেছে নিতে পারে আইসিসি। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, দেবে ভবিষ্যতের পথ নির্দেশিকা। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু, এবার শিশু ও সিএনজি চালক হত্যার মামলা। পলক, টুকু ও সৈকত 10 দিনের রিমান্ডে, হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, হাসিনা সহ তার দোসরদের বিচার দাবি বিএনপির। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ আজ, আসতে পারেন আরও 5 জন, জনগণের চাওয়ার উপর নির্ভর করবে মেয়াদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি, অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।